ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। প্রথম ধাপের উপজেলা ভোটের প্রভাব দ্বিতীয় ধাপেও ভোট নিয়ে সংখ্যায় প্রার্থীরা ভোটার বাড়ানোর নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচন ঘিরে গৃহবিবাদ, দ্বন্দ্বে, তৃণমূল নিয়ে অস্বস্তিতে আওয়ামী লীগ, বিএনপি দুদলই। আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের শিরোনাম ঠিক করেছি ভোট নিয়ে সংখ্যায় প্রার্থীরা। আজকে আমাদের স্টুডিওতে অতিথি আছেন দুজন, আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই তাদেরকে। আছেন সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা প্রথমে সাজ্জাদ আলম খান তপু আপনাকে দিয়ে শুরু করি। যদি কেন্দ্র দখল, জাল ভোট, প্রভাব বিস্তার, প্রথম ধাপের এই ধরনের সংখ্যাগুলো আসলে ভর করছে দ্বিতীয় ধাপে এসেও, এবং প্রতিনিধিত্বকারী যেসব প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংখ্যা ভর করছে। তুলনামূলক দ্বিতীয় ধাপের এখন যে পরিবেশ, তাতে সংখ্যা কতটা দেখছেন আপনি? দেখেন, প্রথম ধাপে পরিবেশ উন্নত করবার জন্যই তো কথা বলেছিলেন নির্বাচন কমিশন, উদ্যোগ নিয়েছিলেন। ওনাদের উদ্বেগ উৎকণ্ঠার জায়গা থেকে কিছু পরিপত্র জারি করেছিলেন, প্রভাবশালীদের সাথে যোগাযোগের চেষ্টাও ছিল স্থানীয় পর্যায়ে। তারপর আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে কিছু সংঘাত, কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে আর কি। আমাদের নির্বাচনী যে ব্যবস্থা বা এই উপমহাদেশ জুড়ে যে নির্বাচনের ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় আমরা দেখি যে এই ধরনের সংঘাত, সংঘর্ষ বিচ্ছিন্নভাবে হয়ে থাকে আর কি। প্রথম ধাপের পরে নির্বাচন কমিশন নিজেদেরকে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, মানুষের কাছে সেই বার্তা নির্বাচনী এলাকাগুলো থেকে পৌঁছে দিতে পেরেছেন বা পারবেন, সেটি কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু প্রথম দফায় যে আপনি শুরুতেই বলছিলেন যে এই যে স্বজন বা প্রভাবশালী প্রার্থী, স্বজনদের অংশগ্রহণ, দল থেকে বিচ্ছিন্ন হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই সমস্ত সিমটমগুলো কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি আর কি। দলগুলোর হয়তো অবস্থান, মৌখিক অবস্থান একরকম রয়েছে, কার্যকর অবস্থানটা আরেক জায়গাতে রয়েছে। সেই জায়গাতে আমাদের মনে হয় যে দ্বিতীয় ধাপটা আরেকটু বলা যেতে পারে যে প্রথম ধাপের ধারাবাহিকতায় যে নির্বাচনটা হবে, সেই সংখ্যা যেমন সাধারণের মাঝেও রয়েছে, প্রার্থীর মাঝেও হয়তো রয়েছে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আসলে নির্বাচন কমিশনটাকেই শক্তিশালীভাবে তাদের যে আইন, যে বিধিমালা আছে, সেটার আসলে প্রয়োগটা নিশ্চিত করতে হবে। তারা যে ঝুঁকিপূর্ণ তালিকা তৈরি করে, সেই তালিকাগুলো যেহেতু নির্বাচন ধরেন প্রায় 1/3 নির্বাচন তো হবে বা কাছাকাছি জায়গায় নির্বাচন হবে, তো সেই নির্বাচনগুলোতে আসলে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে কতটুকু কাজে লাগাতে পারবে, সেটি হচ্ছে একটি বড় বিষয়। দল হিসাবে, ক্ষমতাসীন দল হিসাবেও তো একটা দায়িত্ব রয়েছে আচ্ছা আওয়ামী লীগের। সেই দলের যে বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে তাদেরকে সংযত করা এবং সংযত রাখার চ্যালেঞ্জটাও কিন্তু এই দলের প্রতি রয়েছে, সেটিও আসলে তাদের দায়িত্বের মতো রয়েছে। তাদের নেতৃবৃন্দ সে বিষয়ে কথা বলেন। কিন্তু আমরা প্রথম ধাপে যে ভোটার উপস্থিতি এতটা কম দেখলাম, যেটি নিয়ে অনেক আলোচনা হলো, ভোটারদের উপস্থিতি আমরা দেখি বাড়বে বলে মনে করেন যে এই ধরনের পরিস্থিতি যদি বজায় থাকে? এখনো কিন্তু আচরণবিধি লঙ্ঘন সহ নানান অবস্থা রয়েছে ভোটারদের মধ্যে। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, শাস্তি হচ্ছে, সতর্ক বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। এখন ভোটারদের উপস্থিতি করবার জন্য তো আসলে প্রার্থীদের সক্ষমতাও প্রয়োজন, নির্বাচন কমিশনের সহায়ক পরিবেশও প্রয়োজন। এই সব মিলিয়েই তো আসলে করা দরকার। প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচনে তো আমরা দেখে থাকি যে স্থানীয় জনগণ তার স্বশাসনের জন্যই যেহেতু নির্বাচন করে, সেই নির্বাচনে অংশগ্রহণটা স্বতঃস্ফূর্তভাবে আরেকটু বাড়ে। কিন্তু আমরা দেখলাম যেটি প্রায় বা যে সমস্ত এলাকায় নির্বাচন হয়েছে, অ্যাভারেজ করলে 36% নির্বাচন পড়ে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হয়তো কম। আমরা তো চাই যে স্বশাসন প্রতিষ্ঠার যে লড়াই, মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, উন্নয়ন অগ্রগতির যে চিন্তাভাবনা, নিজের প্রতিনিধিকে বাড়ির কাছে প্রাপ্তির যে স্বপ্ন, সেই জায়গাতে আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা তো থাকেই। সেটি প্রথম দফায় কিন্তু আমার কাছে মনে হয় যে নিশ্চিত হয়নি। দ্বিতীয় দফায় প্রার্থীরা আসলে কী ধরনের কৌশল নিচ্ছে বা নির্বাচন কমিশন কী ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিতে পারে, এবং যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ব্যানারের বাইরে স্বতন্ত্র ধারা ইলেকশন করছে, তারাই বা আসলে কত বেশি কার্যকর ভূমিকা নিতে পারবে, তার উপরই আসলে ভোটারদের উপস্থিতি সেই জায়গাটা নিশ্চিত হবে আর কি। জি, আসবো আমি আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছেও আসতে চাই। আসলে ভোটারের মধ্যে সংখ্যাটা কি প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে বাড়ছে কিনা, বা প্রার্থীদের মধ্যেও সেই সংখ্যাটি কি ভর করছে কিনা প্রথম ধাপে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। এখানে যদি আপনি প্রথমেই আপনি দেখতে হবে যে বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন কিন্তু বর্জন করেছে। সুতরাং নির্বাচনটা কিন্তু শুধু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে হচ্ছে। আওয়ামী লীগের এমপির মনোনীত প্রার্থী, এর বাইরে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী, এর বাইরে কিন্তু আপনার কোনো প্রার্থী এখানে নাই।
এক। এখন আপনাকে এটা বিশ্লেষণ করতে হবে ভোটাররা কেন আসে না। এর মধ্যে আমার যেই পার্সোনাল অভিজ্ঞতা বা আমি যেটা অবজারভেশনে আমি দেখেছি সেটা হলো এখানে পোস্ট ইলেকশন কিছু সংকট আছে, আবার আফটার ইলেকশন কিছু এফেক্ট আছে। আপনি দেখেন যে যারা বিশেষ করে বিরোধী দল, মানে যারা অন্য রাজনৈতিক দলের সমর্থক, তারা কিন্তু এই নির্বাচনে যাচ্ছে না। কারণটা কি? কারণটা হলো একটা দিকে আপনি দেখবেন যে নির্বাচনে যদি কারো পক্ষে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ, সবই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, সে ওই লোক স্থানীয়ভাবে তার উপর কিন্তু হুমকি আসে, ইলেকশনের পর তার উপর নির্যাতন আসে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, তার সম্পদ লুট হয়, এই নানা একটা সংকট আছে। আরেকটা আবার দেখবেন যে আফটার ইলেকশন যিনি হয়, যেমন আমরা এই যে আপনার মনে করেন গত দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ নিজেরা বিদ্রোহীরা ডামিরা হয়েছে না, আপনি বাংলাদেশের পত্রিকাগুলো বিদেশে, এখানে তবুবাইতে আছে গণমাধ্যমের লোক, আপনি যদি পত্রিকার নিউজগুলিকে আপনি একটু সামারি করে দেখেন যে যারা বিদ্রোহী ছিল আমার দেখার মতো প্রায় 388টি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের উপর হামলা হয়েছে, বাড়িঘর লুট হয়েছে, 14 জন মারা গেছে। সুতরাং এই যে একটি মেসেজ, এটা তো সাধারণ মানুষের কাছে যেমন যায় আওয়ামী লীগের কাছেও যায়। এক আর আরেকটা বড় সংকট হলো এখানে যে জিনিসটি আওয়ামী লীগ অনুধাবন করে কিনা জানি না, কারণ আমরা তো আর আওয়ামী লীগের এই ইলেকশনে আমরা করি না। আপনি দেখবেন যে আওয়ামী লীগ কেন্দ্র থেকে যতই বলছে যে ইলেকশন অবাধ, সুস্থ, নিরপেক্ষ, এমপি মন্ত্রীদের প্রভাব, কিন্তু বাংলাদেশে কোথাও কি হচ্ছে? আপনি দেখবেন এই যে প্রথম ধাপে এমপির ছেলে, এমপির ভাই, এমপির আত্মীয়, এরা প্রার্থী হয়ে যাচ্ছে। এখন হলো এর বাইরে গিয়ে অন্য কেউ লোকালে ভোট দিয়ে টিকে থাকবে, এটা তো খুব মারাত্মক একটি ব্যাপার। যে এমপির মনোনীত প্রার্থী যদি না হয়, এই প্রভাবের মানে প্রভাবটাই কি পড়ছে কিনা বেশি পড়ছে। এক আরেকটু জিনিস আপনি দেখবেন যে এই কথাটাই হয়তো আমি তথ্য প্রমাণ হয়তো দিতে পারবো না, লোকাল প্রশাসনের একটা ইম্পর্টেন্ট রোল এখানে আছে। কারণ যিনি ওখানে প্রশাসনের থেকে দায়িত্ব, মানে ওসি সাহেব বলেন বা ইউনো সাহেব বলেন, এমপির প্রার্থী যদি কোনো কারণে পরাজিত হয় তাহলে কিন্তু ওখানে ওনার চাকরি করা ওনার জন্য খুব রিস্ক হয়ে যায়, যার জন্য ওনাদের মধ্যে থেকেও কিন্তু ইনডাইরেক্টলি একটা থ্রেট আছে। হয়তো একজন চেয়ারম্যানকে ডেকে বলে যে এমপির প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, হয়তো একজন মেম্বারকে ডেকে বলে একজন এমপির প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। এখন তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করে যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপারে এই সংকটের মধ্যে আমরা কেন অংশগ্রহণ করব, যার জন্য অনেকেই কিন্তু নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে। যার জন্য কারণ এই প্রাথমিক পর্যায়ে আপনি যে ভোট হলো আপনি বলছেন 36%, বেসিক্যালি তাও হয়নি অনেক জায়গায়। এটা হয়তো নির্বাচন কমিশন দেখাবার জন্য দেখাতে হয়। এক কারণ এই যে আপনার বাংলাদেশের আপনি যদি স্থানীয় সরকার নির্বাচনগুলির অতীতের যদি ভোট কাস্টিংটা আপনি দেখেন 80%-এর উপরে লোকাল গভর্নমেন্টের। কারণ এখানে এই যে এখানে আপনি দেখবেন 3টা ভোট, কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ মহিলা 2টা। সুতরাং তারাও কিন্তু ভোটার কালেক্ট করছে, তারাও কিন্তু তাদের সমর্থককে নিয়ে আসছে, তারপরে ভোটার হচ্ছে না কেন? কারণ একটা আস্থার সংকট এখানে ব্যাপক, এবং কেউ নিজেদেরকে নিরাপদ মনে করছে না, মনে করছে যেই জিতুক যে আমার উপর একটি নির্যাতন আসতে পারে, হতে পারে। আর ওখানে লোকাল যে প্রশাসন তারাও সংকটে আছে। আমি অনেক জানি, আমি দেখি, আমি আমার এক পরিচিত জায়গায় আমি দেখলাম যে কোনো এক জায়গায় যে লোকাল চেয়ারম্যান, মানে আপনার বর্তমান নিয়ম অনুযায়ী কি লোকাল চেয়ারম্যান পদত্যাগ করে কিন্তু তাকে দাঁড়াতে হবে, নমিনেশন সাবমিট হয়ে গেছে, তারপর এমপি সাহেব এটা ফ্লাশ করছে না যে উনি পদত্যাগ করেছে কি করেছেন, বলেছে নির্বাচন কমিশনে খোঁজ নেন। এটা তো ওনার দায়িত্ব না, ওনার দায়িত্ব নেই উনি সরাসরি বলে দেওয়া, হ্যাঁ এটা পদত্যাগপত্র পেয়েছি, আমরা নিয়ম অনুযায়ী সে পাঠিয়ে দিয়েছি। তো এই যে প্রশাসনিক একটা নগ্ন পক্ষপাতিত্ব, এটাও ভোটারদের মধ্যে ব্যাপক একটা আতঙ্ক সৃষ্টি করে। ভোটাররা মনে করে আমি যদি আমার এমপি মনোনীত প্রার্থী যদি না জয়লাভ করে, হয়তো এর পরবর্তী সময় আমার উপর নানা ধরনের নির্যাতন, হুমকি এবং এখানে টিকে থাকা আমার জন্য বিরাট সংকট তৈরি হতে পারে। জি, আমি আসবো আপনার কাছে। সাজ্জাদুল আলম খান তপু, আপনার কাছে আবারও আসতে চাই যে এই যে যেই সংখ্যা থেকে ভোটাররা প্রথম ধাপে কম এসেছে বা সেই সংখ্যাটা কি এখনো কমেছে কিনা? আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে উপজেলা নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কি কিছুটা কম বলে মনে করেন কিনা আপনি? না, স্থানীয় সরকার নির্বাচনে ধরেন উপজেলাটা যেহেতু বাংলাদেশের নতুন, শুধুমাত্র আমার কাছে মনে হয় যে প্রায়োগিক অর্থে আমরা দেখি যে জায়গায় পৌরসভা রয়েছে সেই পৌরসভার অধিক্ষেত্র বাদ দিলে বাকি অংশগুলোতে উপজেলা চেয়ারম্যান বা উপজেলা প্রশাসন বা তাদের সক্রিয় জায়গাটা থাকে। আর সব জায়গায় তো আসলে পৌরসভা নাই, সেখানে যে সমস্ত জায়গায় শুধু ইউনিয়ন পরিষদ মিলিয়ে উপজেলা গঠিত আছে সেইখানে তো উপজেলা প্রশাসনের অনেক বেশি কাজ করে থাকে আর কি। তো এইটা ধরেন যে জেলা সদর বা প্রত্যেকটা জেলাতে 1টা 2টা 3টা পৌরসভার বেশি হয়তো বা নাই, কিন্তু এই পৌরসভার এই উপজেলা চেয়ারম্যানরা তো অনেক কাজ করে থাকেন। অর্থাৎ
আইন ও বিধিমালা অনুযায়ী তারা অনেকগুলো সেবা তারা দিয়ে থাকেন, সেই সেবা দেওয়ার জন্য তাদের সেই সম্পৃক্ততা সেই জায়গাগুলো রয়েছে এবং সেই বিস্তৃতি বোধ তো অবশ্যই রয়েছে। আর শঙ্কার কথা যেটা বলছেন যে আমরা তো প্রথম দফায় দেখলাম যে নানা ধরনের কর্ম উদ্যোগ নেওয়ার পরেও এভারেজ 36% অংশগ্রহণ করেছে আর কি। নতুন করে আসলে প্রচার প্রপাগান্ডা করে কতটুকু আশাবাদী করে তুলতে পেরেছেন? এই প্রথম নির্বাচন কমিশন ভোটার বাড়ানোর কথা জানিয়েছে। হ্যাঁ, জানিয়েছেন যে মানুষের অংশগ্রহণ যাতে বাড়ে, সাধারণের অংশগ্রহণ যাতে বাড়ে, তারা সেই উদ্যোগ নিয়েছেন। তাদের সেই যে উদ্যোগ, যে উদ্যম, সেটি আসলে কতটুকু সক্রিয় অবস্থা তৈরি করবে সেটি একটি বিষয়। আসলে প্রার্থীরাই কিন্তু আসলে তারা তাদের সমর্থক থাকে, শুভানুধ্যায়ী থাকে এবং তাদের কর্মী থাকে, এরাই কিন্তু আসলে সাধারণ ভোটারদেরকে আসলে উৎসাহিত করে মানে অর্থাৎ ভোট কেন্দ্রে যাবার জন্য। সেটি যতক্ষণ পর্যন্ত গতি না পাবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আর এইটা আসলে সম্ভব না। কারণ নির্বাচন কমিশন কি করেন? নির্বাচন কমিশনের তো রাষ্ট্রযন্ত্র বা সরকারি কর্মকর্তারাই নির্বাচন কমিশনের সাথে যুক্ত থাকেন, কিন্তু যারা প্রার্থী হন বা যে রাজনৈতিক দল বা যে বলয়ের অংশগ্রহণ থেকে তারা হন, তাদের তো সমাজের রন্ধে রন্ধে আসলে যোগাযোগের একটা যোগাযোগ প্রতিস্থাপনের একটি ক্ষেত্র রয়েছে বা যোগাযোগ করতে পারে। সেই জায়গায় সেই বিষয়গুলোকে উদ্বুদ্ধ করে এই নির্বাচন কমিশন যে নতুন করে উদ্যম নিয়েছেন সেটি আসলে দেখবার জায়গা হতে পারে। আরেকটি জায়গায় কিন্তু আমরা দেখছি যে নির্বাচন প্রার্থীরা সেই সনাতনী পদ্ধতির বাইরে এমন কি কোনো উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগগুলো আসলে মানুষ ভোট কেন্দ্রে আরও নতুন উদ্যম নিয়ে হয়তো আসতে পারে, সেইটা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। যদি এরকম কোনো উদ্যোগ থাকে, দাঁড়ে দাঁড়ে যদি বিষয়টা এরকম হয়, প্রার্থী এক একটা কেন্দ্রে তো 8 জন 9 জনের বেশি প্রার্থী নাই, এরকমই প্রার্থী বা 5 জন 6 জন প্রার্থী, সবাই যদি সম্মিলিতভাবে ওই ধরনের একটা আবেদন জাগাইতে পারে যে আসলে ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করুন, সেটির হয়তো একটা ক্ষেত্র আমরা দেখতে পারি যে আসলে কি হতে পারে আর কি। আমরা কি প্রার্থীদের মধ্যে নতুন করে সেই ধরনের কিছু দেখছি কিনা আসলে? যে এই মুহূর্তে পর্যন্ত আমি গণমাধ্যমে, আমরা তো ঢাকায় থাকি, এখানে যেহেতু উপজেলার অনুপস্থিতি, গণমাধ্যমে এমন কোনো সংবাদ দেখছি না যে কারণে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে কত বেশি সারা জেগেছে বা জাগতে পারে এরকম একটি বিষয়। জি, এভিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আবারও যেতে চাই। আসলে এই যে প্রভাব বিস্তার নিয়ে প্রথম ধাপে নির্বাচনে অনেক কথা হয়েছে, সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে আসলে সেই প্রভাব বিস্তারও কিন্তু কমে নেই। এখন দ্বিতীয় ধাপে আমরা কিছু কিছু জায়গায় অভিযোগ পাচ্ছি যে এমপিদের নাম বলে, মন্ত্রীদের নাম বলে ভোট চাওয়া হচ্ছে। প্রভাব বিস্তার আসলে এই ভোটার না আনার না, আপনার কথা প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনি একটা জিনিস দেখেন, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলেছে যে আওয়ামী লীগের স্বজনরা দাঁড়াতে পারবে না, উনি কি ঠেকাতে পেরেছে? বিরত রাখতে পেরেছে? বরং অনেক জায়গায় ওনাকে চ্যালেঞ্জ করে কিন্তু নির্বাচিত হয়েছে। সুতরাং সেখানে আপনি বোঝেন স্থানীয়ভাবে তাদের প্রভাবটা কি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এক একটা নির্বাচনী এরিয়ায় এক একজন এমপি সেই মোগল আমলের মতো, কেউ সম্রাট, কেউ রাজা, কেউ বাদশাহ, এইরকম তার অধীন। কারণ সে উপজেলা পরিষদের এমপি সাহেব হলো উপদেষ্টা, সকল উন্নয়ন কমিটিতে উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সুতরাং ওনার দৃষ্টির বাইরে গিয়ে উপজেলা কিছু হবে এটা চিন্তা করার তো যায় না। ইউনো কথা শুনবে না, ওনাকে ট্রান্সফার করে দিতে পারে। ওসি কথা শুনবে না, ওনাকে যে কোনো সময় ওএসডি করে দিতে পারে, তাকে ট্রান্সফার করে দিতে পারে। সুতরাং সামগ্রিকভাবে এমপির একটি প্রভাব ওখানে কিন্তু বিদ্যমান। এক, আর পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, আপনি সাধারণ মানুষের উপস্থিতির কথা বলছেন, তারা তো নির্বাচন ব্যবস্থার প্রতি ন্যূনতম কোনো আস্থা নাই। আপনি বলছেন, এখানে তবুভাই বলছেন নির্বাচন কমিশন উদ্যোগ, নির্বাচন কোন উদ্যোগ নেবে? আপনার নিশ্চয়ই মনে আছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এমপি বাহার সাহেবকে চিঠি দিয়েছে যে আপনি ওখানে থেকে প্রভাব বিস্তার করেন, আপনাকে এলাকার বাইরে চলে যেতে হবে। নির্বাচন কমিশন কি পেরেছে তাকে এক পা কুমিল্লা থেকে বাইরে নিতে? অর্থাৎ নির্বাচন কমিশন যে একটা দন্তবিহীন বাঘ, এটা তো প্রমাণ করেছে। তারপর আপনার নিশ্চয়ই মনে আছে যে গাইবান্ধা একটা উপনির্বাচন হয়েছিল, সেখানে নির্বাচন কমিশন বলেছিল এভাবে ওই যে ডাকাতরা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ওখানে সিল দিয়ে দেয় বা ওই ইভিএমে ভোট দিয়ে দেয়, এবার ডাকাত ধরবো। এই তবুভাইদেরকে দাওয়াত করে নির্বাচন কমিশনে নিয়ে গেছে, সকাল থেকে 4টা পর্যন্ত তারা ওখানে বসে পর্যবেক্ষণ করেছে এবং ডাকাত ধরেছে। বলছে এবার ডাকাত ধরেছি, এবার শাস্তি দেব। আপনার প্রায় 156 জন কর্মকর্তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা এই কারাপশনের সাথে জড়িত, এই ভোট কারচুরির সাথে জড়িত। একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? বরং আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান ক্ষমতাসীন দলের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যখন ধমক দিয়ে নির্বাচন কমিশনকে বলেছে যে আপনাদেরকে কে পারমিশন দিয়েছে সিসি ক্যামেরা লাগাবার জন্য, কে পারমিশন দিয়েছে নির্বাচন কেন্দ্র বন্ধ করে দেওয়ার জন্য, যখন পরবর্তী সময় যখন উপনির্বাচন হয়েছে, আপনি কি এই তবুভাইদেরকে তখন আর ইনভাইট করেছে?
কখন সিসি ক্যামেরা লাগিয়েছে? অর্থাৎ নির্বাচন কমিশন যে একটা অকার্যকর প্রতিষ্ঠান, এটা তারা নিজেরাই প্রমাণ করেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা আবারও যেতে চাই সাজ্জাদ আলম খান তপু আপনার কাছে। আসলে তৃণমূল কথা শুনছে না, গৃহবিবাদ, দ্বন্দ্ব, এই ধরনের বিষয়গুলো আমরা শুনছি এবার উপজেলা নির্বাচনে। যেহেতু বিএনপি অংশ নিচ্ছে না, প্রতিদ্বন্দ্বিতা খুবই কম, মানে নাই বললেই চলে, অনেকটা নিজেদের মধ্যে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে তৃণমূল কথা শুনছে না, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারপরেও কিন্তু মন্ত্রী এমপি হিসেবে স্বজনদেরকে কিন্তু বসিয়ে দেওয়ার সম্ভব হয়নি। এবারও সেই ধরনের একটি শঙ্কা রয়েছে, কেমন হবে নির্বাচন? প্রথম দফায় তো দেখেন যে প্রথম দফায় যখন নির্বাচন হয়েছে এবং স্বজনদেরকে পরোক্ষভাবে দল গ্রহণ করেছে, যেহেতু শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, পরবর্তী বিষয়গুলো তো মানুষ বিবেচনা করে এই অর্থেই যে আসলে স্বজনদের নির্বাচনের প্রক্রিয়াটা দল এক ধরনের এন্ডোর্স করেছে আর কি। স্বজনের নানামুখী সংজ্ঞা আসলে দল দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ দেওয়ার চেষ্টা করেছেন, সক্রিয় রাজনৈতিক কর্মী দল করে সেই হিসাবে স্বজনের সেই জায়গাটাকে রয়েছেন। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায়, অনেক নির্বাচনী এলাকায় এমপিরা আসলে একটা প্রভাব বলয় বিস্তার করে, সেখান থেকেই তো আসলে স্বশাসন অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্যই তো স্বজনদের বাইরে রাখবার এক ধরনের অভিপ্রায়ের কথা জানানো হয়েছিল। তবে সেটি অতিমাত্রা মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োগ হয়েছে, দুই এক ক্ষেত্রে প্রয়োগ হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়তো হয় নাই। পরবর্তী ধাপগুলো যদি দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যালোচনা করেন সেই জায়গাতেই কিন্তু রয়ে যাচ্ছে আর কি। এখন প্রার্থীদের তো আসলে বলয় থাকে, একটা ভোটের বলয় থাকে, মানুষের সাথে যোগাযোগ ও সম্পৃক্ততার ক্ষেত্রগুলো থাকে, সেগুলো আসলে যত বেশি পাকাপোক্ত করতে পারবেন প্রার্থীরা। 3 জন প্রার্থী আমরা হিসাব করলে দেখি 6 থেকে 9 জন প্রতিদ্বন্দ্বী রয়েছে আর কি। তো একটা উপজেলা তো বাংলাদেশের 9-10টার বেশি ইউনিয়ন পরিষদ নাই, পৌরসভা ইউনিয়ন পরিষদ মিলে 9-10টা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে বিভিন্ন জন বিভিন্ন ইউনিয়ন পরিষদে তাদের বসত বাড়ি অথবা আত্মীয় স্বজন এরকম একটা জায়গা থাকে। সেই জায়গাতে যত বেশি সম্পৃক্ত করতে পারবেন, স্থানীয় পর্যায়ে তো আরও শাসন, যেমন আমরা ইউনিয়ন পরিষদকে দেখি, তাদেরকে যত বেশি সম্পৃক্ত করা যাবে, সেও সেই করবার ক্ষেত্রে যত বেশি মোটিভেশনাল কাজ করা যাবে, মানুষকে আসলে স্বতঃস্ফূর্তভাবে সেই জায়গাতে আনা যাবে। আরেকটি হচ্ছে যে প্রার্থীরা যত বেশি প্রতিশ্রুতি দেন, সাধারণের কাছে যান, ভোটারের কাছে কথা বলেন, তাদেরকে উদ্বুদ্ধকরণের যে তৎপরতা থাকে, সেই জায়গা থেকেও বেশ কিছু ভোটারকে হয়তো আনা যেতে পারে। নতুন নতুন যেমন প্রতিশ্রুতির জায়গাটা থাকে এবং তাদের যে ব্যক্তিত্ব, প্রার্থীর যে ব্যক্তিত্ব, অবস্থান, প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য মানুষের আস্থাশীলতার জায়গাটাকে তৈরি করতে পারলে সেই জায়গাতে আসলে একটি শক্তিশালী স্রোতধারা তৈরি হতে পারে। সেই কাজগুলো রাজনৈতিক দলের যেমন করা দায়িত্ব, অনুরূপভাবে স্থানীয় প্রশাসন তার উদ্বুদ্ধকরণ কর্মসূচি সেই জায়গাটা যেমন করা দরকার, অনুরূপভাবে ভোটার হিসাবেও তো আসলে সাধারণের কিছু কাজ আছে। ভোটার মাত্রই হচ্ছে তারও কিছু দায়িত্ব বা কর্তব্যের সেই জায়গাটা রয়েছে, তারও কিছু কিছু অঙ্গীকার থাকার জায়গা থাকে, এবং সে আসলে তার এলাকার উন্নয়ন অগ্রগতির জায়গাটাকে কীভাবে দেখতে চায়, বুঝতে চায়, 5 বছর পরে কেমন আসলে উপজেলা চায়, সেই উপজেলার গতিধারা কেমন হবে, সেটিও কিন্তু আসলে এই ভোটাররা যাতে নিজেদেরকে সেই জায়গায় নিজেদের স্বতঃস্ফূর্তভাবে আসলে উদ্বুদ্ধ করছে কিনা, করবে কিনা, সেটিও একটি বিষয়। আবার যদি নাগরিক সমাজের কথা বলেন, সেই নাগরিক সমাজের প্রত্যাশার সাথে প্রার্থীর প্রত্যাশা বা প্রতিশ্রুতির আসলে একটা জায়গায় তো ম্যাচ করতে হবে, সেই ম্যাচগুলো কি হচ্ছে কিনা সেগুলোও কিন্তু আসলে আমাদের অনুপঙ্খ বিশ্লেষণেরও একটি সময় রয়েছে। এই সময়গুলোকে যদি এই কাজগুলো করা যায়, অর্থাৎ ভোটে মানুষকে যত বেশি সম্পৃক্ত করা যায় এবং প্রার্থীরা যত বেশি প্রতিশ্রুতির জায়গাটার মেলবন্ধন করতে পারে, তত বেশি আসলে স্বশাসনটা পাকাপোক্ত হতে পারে। উন্নয়ন অগ্রগতিতে সাধারণের অংশীদারিত্ব এবং মানুষের অর্থাৎ সরকারের যে বিনিয়োগ, সরকারের বিনিয়োগ তো পরোক্ষভাবে সাধারণ মানুষেরই বিনিয়োগ, সেই বিনিয়োগের অর্থ যে লগ্নি করা হয় সেটির আসলে যথাযথ প্রয়োগ বা উপকারটা আসলে নিশ্চিত করা যেতে পারে। এই কাজগুলো ঐতিহাসিকভাবে রাজনৈতিক দলের, এরপরে নাগরিক সমাজ, ভোটার, প্রার্থী যারা হয়ে থাকেন তাদের আসলে। জি, আমরা একটু যেতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে। আসলে আমরা স্বজন বলি, পরিবার বলি বা পরিবারতন্ত্র বলি, এই যে প্রভাবশালী মন্ত্রী এমপিদের পরিবারতন্ত্র, এর থেকে কি রাজনীতি কি বেরিয়ে আসতে পেরেছে, বা রাজনীতি আসলে এই পরিবারতন্ত্র বা স্বজনের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? না, এখানে যদি কেউ যদি যোগ্য থাকে, কেউ যদি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে, তাহলে স্বজন হিসাবে সংকট তো থাকার কথা না। কিন্তু সংকটটা তৈরি হয়েছে কোথায়? দেখা যাচ্ছে না, একজন এমপি, মন্ত্রী বা যে কোনো বড় দলের নেতা, তার ছেলে
বাইরে লেখাপড়া করেছে, তার ছেলে দীর্ঘদিন ব্যবসা করেছে, হঠাৎ করে তাকে এনে বসিয়ে দিয়েছেন। প্রশ্নটা তো সেখানে। কিন্তু সেই যোগ্য লোকের সংখ্যা কত? এই যে না না, এটা যদি আপনি এটা নিরুৎসাহিত করলে এটা কোনো, কিন্তু আপনার এখন হলো সবাই তার উত্তরাধিকার রেখে যেতে চায়, সংকটটা হইল তৈরি। এখন আপনি ধরেন অনেক রাজনৈতিক পরিবারের লোক আছে, এই যেমন ধরেন আজকে বিএনপি বা আওয়ামী লীগ অনেকে তো এই পরিবারের দিকে দেয়। আজকে দেখেন বেগম খালেদা যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকে দলের নেতৃত্ব গ্রহণ করেছে। আজকে শেখ হাসিনাও কিন্তু একটা প্রক্রিয়া, এই নিয়ে কিন্তু মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হঠাৎ করে যদি এনে কাউকে বসিয়ে দেন তাহলে কি হবে? এই যে আমরা এবার আওয়ামী লীগের অনেক জায়গায় আমরা দেখেছি, ধরেন এখানে তো নিজেরা ইলেকশন, এখানে তো আপনার উচিত ছিল যে তাদের ত্যাগী নেতা কর্মীদেরকে এখানে এবার কিন্তু নেতৃত্ব দেওয়ার বা নির্বাচিত করার একটা সুযোগ ছিল। আপনি এই যে দেখলেন, যদি আপনি ঈদ দিকে দেখেন, এই যে মাগুরার দিকে দেখেন, আমি যাকে চিনি শেখর, আমাদের সাথে একসময় ছাত্র রাজনীতি, আমাদের কোম্পানির জুনিয়র, একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তাকে বাদ দিয়ে আপনার সাকিব আল হাসান, একটা জাতীয় টিমের ক্যাপ্টেন, অর্থাৎ জাতির সম্পদ, আপনার সেটাকে একটা রাষ্ট্রীয় দল, একটা দলের সম্পদ হিসাবে আপনি ব্যবহার করেছেন। এগুলো তো রাজনৈতিক ক্ষেত্রে ন্যায্যতা নয়। আপনি দেখেন এই যে অনেক জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আমরা দেখি যে অমুক মন্ত্রী বা অমুক বড় নেতা ইলেকশন করতে পারে নাই, তার সন্তানকে দিয়েছে, অথচ তার হোয়াট ইজ দ্য রোল অফ পলিটিক্সে, কি তার ভূমিকা? কোনো ভূমিকা নাই। এইগুলি নিয়ে আজকে এই প্রশ্নটা, আপনি এই প্রশ্ন তো যে কথাটা তবু ভাই বলেছে, রাজনৈতিক দলেরই একটা ভূমিকা আছে, কিন্তু দল যদি নিজেই সে বিতর্ক তৈরি করে তাইলে সেখানে তো সাধারণ মানুষ প্রশ্ন তুলতেই পারে। এখন তবু ভাই বলছে যে ভোটারদের দায়িত্ব আছে অথবা যারা প্রার্থী তাদের দায়িত্ব আছে, কিন্তু আপনার দায়িত্বটা কখন থাকবে? যখন যেই নির্বাচনটা অর্থবহ হয়, যেই নির্বাচনটা জনগণের রায়ের প্রতিফলন ঘটে, যেই নির্বাচনটা আমি মনে করি আমি ভোট দিলে আমার পছন্দের প্রার্থীটা নির্বাচিত হবে, সেটা কি হচ্ছে? সেটা কি হচ্ছে? হচ্ছে না তো। যার জনগণের প্রতি কোনো আস্থা নাই, কারণ জনগণ দেখতেছে যে যেমন এখন বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায়, দেখে যে আওয়ামী লীগ থেকে যে মনোনীত হয় সে হবেই, তার জনপ্রিয়তা থাকুক না থাকুক, জনগণ ভোট দেখবা না দেখ। তো এই যে একটা অনাস্থার জায়গা আপনি তৈরি করেছেন, এটা তো জনগণকে দোষ দিয়ে লাভ নাই। আরেকটু যে জিনিসটা দেখা হলো যে আমাদের, আপনার যদি গ্রামগঞ্জে যাই দেখেন, সেখানে আগে কিন্তু একটা পারস্পরিক একটা সম্পর্কের জায়গা ছিল, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, জাতীয় পার্টি করে, এই 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 হিসাব কিন্তু কেউ খুঁজতো না। এখন আপনি দেখেন আপন দুই ভাই, একজন বিএনপি করে, আওয়ামী লীগ করে, তার ভাইয়ের তার ছেলে মেয়ের বিয়েতে আরেক ভাইকে দাওয়াত করে না, তার নেতা অসন্তুষ্ট হয়ে যাবে। এই যে একটা চরম বিভাজন আপনি তৈরি করেছেন, এই বিভাজন সামগ্রিক নির্বাচন ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, রাজনৈতিক এই পারস্পরিক সহমর্মিতা বলেন, এর ক্ষেত্রে একটি চরম প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই জায়গা থেকে যদি আপনি যতদিন বেরিয়ে না আসতে পারবেন, ততক্ষণ এই সংকটের কোনোভাবে সমাধান হবে না। যার জন্য আপনি দেখেন আওয়ামী লীগ আজকে দীর্ঘ 15 বছর ক্ষমতায়, এবং তারা যদি আপনার রেডিও টিভি প্রচার মাধ্যমের সঙ্গে উন্নয়নের নাকি তারা জোয়ার বইছে, তাহলে মানুষ তো তাদেরকে সমর্থন জানানোর কথা, কেন সমর্থন জানাচ্ছে কেনা, কেন ভোট দিতে আসছে না, কেন আসতেছে না? বরং অনেক জায়গায় যদি জনগণ সুযোগ পায়, আওয়ামী লীগ এই যেমন গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বাইরে 68টি বিদ্রোহী প্রার্থী অংশগ্রহণ করেছে, 62 জনকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ সরকারি দলের প্রতি কতটুকু অনাস্থা, কতটুকু মানুষ বিরক্ত, এটা যদি সরকারি দল না বুঝতে পারে তাহলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না। একটি বিষয় হচ্ছে যে আপনার তৃণমূল নিয়ে আওয়ামী লীগ কিন্তু অস্বস্তিতে আছে, বিএনপি কি অস্বস্তিতে না? আমরা অসুস্থতা নেই, আমরা অসুস্থতা এই কারণে আপনি দেখেন যে দ্বাদশ জাতীয় সংসদে আমরা বহু কথা শুনেছিলাম যে আওয়ামী লীগ বিএনপিকে ভেঙে ফেলছে, বিএনপির বিরাট একটা, এই যে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী এখন উনি, ওবায়দুল কাদের সাহেব বলছে বিএনপির বিরাট একটা অংশ নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি পদধারী বিএনপির একটা লোককে জয়েন করতে পেরেছে, শুধু একটা লোককে নিয়েছে, তাও আওয়ামী লীগে যোগ দিয়ে, শাহজাহান ওমর। এছাড়া আপনি তৃণমূলের একটা লোককে কিন্তু তারা কোথাও নিতে পারেনি। এই যে উপজেলা নির্বাচনে হয়তো বলবে যে বিএনপির অনেক লোক অংশগ্রহণ করে, তারা এদের আপনি দেখেন পদবি দেখেন, সাবেক এই কমিটির লোক, সাবেক যুব দলের লোক, সাবেক ছাত্র দলের লোক, সাবেক স্বেচ্ছাসেবক দলের লোক, রানিং যারা বিএনপির নেতৃত্বে আছে, কোথাও একটা লোককে এই নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেনি। সুতরাং আমরা মনে করি বিএনপির তৃণমূল অত্যন্ত শক্তিশালী, যেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে জনাব তারেক রহমান যেভাবে নার্সিং করে, সে উনি 100% সফল হয়েছে যে বাংলাদেশকে একটি বিএনপিকে একটি শক্তিশালী কমান্ডিং। যে সফলতার কথা বলেন, ভোটার কম হওয়া প্রথম ধাপে, এটি কি বিএনপির সফলতা? অবশ্যই সফলতা। আমরা তো বর্জনের ডাক দিয়েছি, অবশ্যই আমাদের সফলতা, অবশ্যই। আপনি এটা কি দেখবেন, সরকার তো বহুভাবে ট্রাই করেছে, সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, সরকার তার এমপি মন্ত্রীদেরকে ব্যবহার করেছে, সরকার তার অর্থ ব্যবহার করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তারপরও আনতে পারছে না। তাইলে এটা আপনি ক্রেডিটটা কাকে দেবেন? এর ক্রেডিট গোস টু বিএনপি। বিএনপি বলেছে নির্বাচন বর্জন করেন।
কি বলবেন সাজ্জাদ আলম খান থুপু, এটা কি বিএনপি সফলতা বলবেন? ভাই তো রাজনীতিবিদ, ওনার দলের অবস্থান উনি আসলে স্পষ্ট করে ব্যাখ্যা করবেন, সেটা তো আছেই। আমি আসলে এই জায়গাতে একটু স্পষ্ট করতে চাই যে প্রার্থীর একটা যোগ্যতা থাকে, যে কি কি যোগ্যতা থাকলে তিনি প্রার্থী হতে পারবেন আসলে। তো সেই জায়গাতে আসলে দল আসলে কি খুব বেশি বিধিনিষেধ আরোপ করে তার ব্যক্তি অধিকারটাকে হরণ করার জায়গা তৈরি করে না? কারণ আওয়ামী লীগ বা বিএনপির যারা বিদ্রোহী বলেন আর স্বজন বলেন অথবা কর্মী বলেন শুভানুদ্দায়ী বলেন, যারা নির্বাচন করছে তারা কিন্তু দলের প্রতীক নিয়ে নির্বাচন করছেন না, দলের কাছে মনোনয়নও চাচ্ছে না। তাহলে তাদেরকে আসলে বাধাগ্রস্ত এই দল কেন করতে যাচ্ছে? এই বড় দলগুলোর কথাই বলছি যে তারা কেন বাধাগ্রস্ত করতে যাচ্ছে, সেটি হচ্ছে একটি জায়গা। আরেকটি জায়গা হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনের ব্যবস্থাপনা, সেইখানে আসলে ধরেন এইখানে 36% আমরা হয়তো বলছি যে এটি আসলে যথার্থ না, আরও বেশি হওয়া দরকার, আরও বেশি অংশগ্রহণমূলক হতে পারত। ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে। আবার এই নির্বাচনে অংশগ্রহণ না করবার জন্যও কিন্তু এক ধরনের বর্জন কর্মসূচি পালন করছেন, সেটি হয়তো এই লিফলেট বিতরণ করছেন, প্রচার প্রভাগান্ডা করছেন। সেই প্রচার প্রভাগান্ডারও কিন্তু একটা জায়গা রয়েছে। একটা বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির কর্মী সমর্থক কিন্তু বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কিন্তু বিস্তৃত, তারও তো কিছুটা প্রভাব তো অবশ্যই নিশ্চয়ই রয়েছেন। আবার এই যে তৃণমূলের রাজনীতিতে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ প্রায় বাংলাদেশের 4 প্রজন্মের রাজনৈতিক দল, বিএনপিকে যদি সেভাবে হিসাব করেন 2.5 প্রজন্ম 3 প্রজন্ম বিএনপি করে। এই ভাইয়ের পরিবারেই অন্তত দেখা যাবে তার ছোটো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই বা খালা, মামা, চাচা, পোবা, এরা হয়তো অনেকেই পদধারী। এবং আওয়ামী লীগেও কিন্তু এরকম রয়েছে যে পরিবার ধরে রাজনীতি করার জন্য ভাই হয়তো, ছোটো ভাই হয়তো ছাত্রলীগ করে, বড় ভাই হয়তো স্বেচ্ছাসেবক লীগের নেতা আর কি। তাদের কিন্তু এই নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা সাংবিধানিকভাবে কিন্তু আপনি নিবৃত্ত করতে পারেন না আর কি। সেই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ হয়েছে। আবার ভাই একটা উদাহরণ টেনেছেন যে আসলে কখনোই হয়তো রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছে বটে, কিন্তু রাজনীতিতে কখনো সক্রিয় ছিল না। তারা হয়তো ব্যবসা বাণিজ্য করতো, বাইরে পড়াশোনা করতেন, হঠাৎ করে এসে প্রার্থী রয়েছে। এই দুই ধরনের স্বজন নিয়ে কিন্তু আসলে এক ধরনের বোঝাপড়ার এক ধরনের সংকটের জায়গা রয়েছে। তবে এইটা ঠিক, তৃণমূলে যেমন আওয়ামী লীগ তার এই স্বজনকে নিয়ে যেমন প্রশ্নবিদ্ধ একটি জায়গা রয়েছে, বিএনপিতেও আমরা দেখলাম যে বিএনপির শুভানুদ্দায়ী হতে পারে, সমর্থক হতে পারে, দলের সাথে হয়তো সক্রিয় জায়গাতে থাকতে পারে, পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, তাদেরও কিন্তু নির্বাচনে যোগদানের একটা আকাঙ্ক্ষা আছে। কেউ কেউ হয়তো নির্বাচিত হয়েছে, কেউ কেউ হয়তো নির্বাচিত হতে পারেন না। সেই জায়গাগুলো আসলে কত বেশি আমরা তো দেখি যে তৃণমূলের স্পন্দন কেন্দ্র কতটুকু গ্রহণ করে, সেটি কিন্তু আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দলের ব্যবস্থাপনা এবং কাঠামো, সেই জায়গাতে আসলে তৃণমূলের স্পন্দন সব সময় আসলে আমাদের উপরের তলার যারা নেতা থাকেন তারা হৃদয় দিয়ে অনুভব করবার চেষ্টাও করেন না, হয়তো বিবেচনাও খুব একটা নেন না। কথার কথা বাদ কি বাদ হয়তো সান্ত্বনার জায়গাটা তৈরি করেন, সেটির আসলে প্রয়োগের জায়গাতে আসলে তৈরি হয় না। আমাদের এখানে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটা, রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিটা অনেক বেশি উপরে থেকে নিচের দিকে যায়। নিচের মনোভাব বোঝার আসলে ক্ষেত্রটা বাংলাদেশে তৈরি হয়। বিরতি থেকে এসে আপনার কাছে আবার আসতে চাই প্রিয় দর্শক। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একটি বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা আবারও যেতে চাই সাজ্জাদ আলম খান তোপা আপনার কাছে। আপনি যে কথাগুলো বলছিলেন আজকে যদি শেষ করেন, আমি তার সঙ্গে একটু প্রশ্ন তাহলে করবো। আপনার কথাগুলো শেষ করলে যদি নির্বাচন দ্বিতীয় ধাপ খুবই সন্নিকটে কেমন হবে, তাহলে আমি পরে যাব। এখন যে প্রথম ধাপটা যেরকম হচ্ছে, তৃতীয় ধাপে আসলে এই যে ভোটারদের উপস্থিতি করবার জন্য নির্বাচন কমিশন তাদের যে এক ধরনের আকুতি আহ্বান, সেইটা রিফ্লেকশনটা আমরা দ্বিতীয় ধাপের নির্বাচন তো সন্নিকটে, সেটাতে আমরা দেখতে পারবো দ্বিতীয় বা তৃতীয় ধাপে। এই স্বজনের কথা বলেন বা বিদ্রোহের কথা বলেন, সেই সমস্ত সিমটম তো এই নির্বাচনে আছে। তৃতীয় ধাপের মনোনয়ন যারা জমা দিয়েছেন সেগুলো বিশ্লেষণ করলেও সেটা কিন্তু আমরা দেখতে পারি। বরঞ্চ 2-4 জায়গায় এমন রয়েছে যে এমপি সাহেবদের স্বজনরা প্রার্থী হয়েছে বলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী 2-1 হয়তো বা মানে একটি সময়ের ভেতরেই হয়তো তারা প্রত্যাহার করে নিয়েছে গণমাধ্যমের সংবাদ, এরকম একটি জায়গা। আপনি পরের প্রসঙ্গ বলতে চাচ্ছিলেন? আমি দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে চাই। আমরা আসলে সম্প্রতি দেখেছি যে ডলারের দাম বেড়েছে এবং দ্রব্যমূল্য অর্থাৎ মূল্যস্ফীতি আরও বাড়ার সংখ্যা একটি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আপনার যেমন উৎপাদন খরচ বাড়ছে, মানুষ না বিশ্বাসে, যারা প্রান্তিক কৃষক তারাও কিন্তু না বিশ্বাসে, তারা কিন্তু সেই মূল্য পাচ্ছে না। কি বলবেন আসলে এক্ষেত্রে?
আমি একটু সহজ করে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে 3টি আসলে আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে নীতি সুধার বাড়িয়ে দিয়েছে। নীতি সুধার হচ্ছে যে ব্যাংক থেকে ব্যাংক যে লোন টোন নেয় বা টাকার প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে সেটি বাড়িয়ে দিয়েছিল। এটি কি আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল হিসাবে বিশ্বব্যাপী সমাদৃত আর কি। সেটির পাশাপাশি আমরা দেখলাম যে একদিনে 6-7 টাকা ডলারের দাম বাড়িয়ে দিল। আমরা সবাই জানি যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় অংশ আমদানি করতে হয়, অর্থাৎ এই 6-7% টাকার ডিভ্যালু হয়ে গেল আর কি। সেই জন্য আমাকে বাড়তি পয়সা খরচ করে অর্থাৎ আমদানি ব্যয় বাড়িয়ে দিল। যেটা আমরা অলওয়েজ বলে থাকি, আমাদের বোদ্ধা মানুষরা সব বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে এই যে নিত্য মানে ডলারের দাম বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে পণ্য আমদানি করতে হচ্ছে সেটাকে 6-7% করে আসলে আমাকে খেসারত দিতে হবে, এরকম একটা জায়গা। একই সঙ্গে বলা হচ্ছে যে ব্যাংক তার ঋণের সুদের হারটা নির্ধারণ করে দেওয়া হলো যে ভাই এটা ফ্লোটিং রেট করে দিলাম, আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেন। তাহলে সঙ্গত কারণেই হয়তো সুদের হার বেড়ে যাবে। অর্থাৎ আমরা দেখছি যে যিনি ব্যাংক থেকে লোন নিয়ে উৎপাদনে যুক্ত আছেন তার উৎপাদন খরচ বেড়ে গেল। আবার দ্বিতীয়ত হচ্ছে যে যিনি কস্ট হিসাব করেছিলেন যে আমি 110 টাকায় বাইরে থেকে পণ্য নিয়ে আসবো, সেই জন্য তাকে 118 টাকা দেওয়া হচ্ছে। এই যে 8 টাকা বেড়ে গেল সেই জন্য তার খরচ বাড়ালো। ওইদিকে 0.50 বেসিসের ভিত্তিতে যে আমাকে নীতি সুদের বাড়িয়ে দিয়ে 7.5% করলো, এটাকে আমরা দেখলাম যে এমন একটি বৈপরত্যের ধারাটাকে তৈরি করা হলো, সেই ধারায় আসলে আমি সুফল কোথায় পাচ্ছি। আর যদি আমরা নিত্যপণ্যের বাজারের কথা বলি, বাজারের উত্তপ্ত আমরা 3 জন বা যারা শুনছেন সবাই কিন্তু সেই উত্তাপের ভিতরে রয়েছে। আপনি দেখেন যে ডিমের দাম বলা হচ্ছে যে সরকারের তো বিভিন্ন সংস্থা রয়েছেন, ভোক্তা অধিকার রয়েছেন, প্রতিযোগিতা কমিশন রয়েছেন, সরকার আরও এজেন্সি রয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন, প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছেন, কৃষি বিপণন অধিদপ্তর রয়েছেন। এরা আসলে বিভিন্ন সময় দাম বেঁধে দেওয়ার কথা বলেন বটে, কিন্তু সেই ধরনের বেঁধে দেওয়ার রেট অনুযায়ী কিন্তু আমরা আসলে পণ্য পাচ্ছি না আর কি। বাজারে হয়তো পত্রিকাতে দেখছি যে কৃষি বিপণন দপ্তর বলছে যে তুমি তো 28 টাকা ধরে আসলে পেঁয়াজ বা কাঁচামরিচ বা আলু পেতে পারো, বাজারে যা দেখছি আসলে বিষয়টা অন্যরকম। এবং জাবিত জীবনের সাথে সেটা কিন্তু আসলে মিলছে না। আমি একটু যুক্ত করতে চাই যে বাজারে যে হারে দাম বাড়ে বা যতবার দাম বাড়ে আসলে তার সঙ্গে যে ডলারের দাম বাড়া বা ইন্টারন্যাশনাল ক্রাইসিস এগুলোর সাথে কি কোনো সম্পর্ক আছে কি মনে করেন? পণ্য যেটা আমদানি করতে হয় সেটি হচ্ছে একটা বিষয়। আরেকটা জায়গায় হচ্ছে দেখেন পণ্যের দাম বাড়ার সাথে কিন্তু এটা অজুহাতের সম্পর্ক রয়েছে, অদৃশ্য সিন্ডিকেটের কারসাজি রয়েছে। সেই এই দুইটা জিনিসই কি, অজুহাতটা যেমন আমরা দেখি না, ডানাত বা হাত দেখা গেলে অজুহাত দেখা যায় না, আর সিন্ডিকেট বরাবরই অদৃশ্য। আমরা অনুভব করি যে আমি তো বাড়তি পয়সা দিয়ে জিনিস কিনি, আমাকে অনুভব করতে হয়। অজুহাতের বাইরে কোনো হাত আছে না, অজুহাত এই যে অদৃশ্য সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটাকে নির্মূল করবার জন্য দায়িত্বকার। সেই জন্যই তো আসলে দায়িত্বটা হচ্ছে সরকারের। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, আমি সেটাই বলছিলাম যে ভোক্তা অধিকার বলছে যে আমরা ব্যবস্থা নিতে চাই, বাজার মনিটরিং করছে, তারা কথা বলছেন, কিন্তু আসলে বাজারের সেই সুফলটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এখন সেই সুফল প্রাপ্তির জন্য বাংলাদেশের যে ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনার যে ত্রুটিটা রয়েছে, এটি তো আমরা বছরের পর বছর শুনছি, 52 বছর ধরে এটা শোনা হচ্ছে, কথা হচ্ছে, গবেষণা হচ্ছে, কথা বলছেন, কিন্তু তার সুফলটা কোথায় পাচ্ছি আমি? আবার একই দিকে কিন্তু আপনি দেখছেন যে ভোক্তা হিসাবে যেহেতু আমি বাড়তি পয়সা দিচ্ছি, আর উৎপাদক পর্যায়ে যে কৃষক রয়েছে সে মাছ মাংস বলেন, আলু পটলের কথা বলেন, যাই বলেন না কেন, তার উৎপাদন খরচ নিয়ে সে কিন্তু আসলে খুব একটা স্বস্তি পাচ্ছে না। পয়সাটা যাচ্ছে কোথায়? এই যে 4-5 ধরনের হাত বদল হচ্ছে, পরিবহনের খরচ বাড়ছে, পাইকারদের কথা বলছি, আড়তদারের কথা বলছি, এর মাঝে মাঝে কেউ লগ্নি করছে, কেউ মজুদ করছে। বলা হচ্ছে যে এখন আবার নতুন করে বলা হচ্ছে যে ডিমের দাম কেন বাড়ছে, বলা হচ্ছে যে আসলে হিমাগারের ডিম নাকি মজুদ করে দেওয়া হচ্ছে। আমি তো ভাই মজুদ কে করছে সেটা তো দেখার বিষয় না, মজুদদার বিরোধী আইন আছে, ব্যবস্থা নেন, ডিম বাজারে ছেড়ে দেন। আমরা আসলে 12 টাকা, এখন তো ডিম অন্তত 50 টাকা ডজনে পরিণত হচ্ছে, 12.5 টাকাতে চলে গেছে আর কি। এই ডিম হিমাগারে থাকবে নাকি কারো বাড়িতে থাকবে সেটা তো বিষয় না। বাজার ব্যবস্থাপনা যেখানে বাধাবিঘ্ন সৃষ্টি করছে, কারা বাধাবিঘ্ন সৃষ্টি করে? যার যদি ক্ষমতা থাকে, প্রভাব থাকে, সেই ক্ষমতা প্রভাব ছাড়া তো কেউ বাধাগ্রস্ত করতে পারে না। কেউ আসলে কোনো ব্যবস্থাও মানে সেই ক্ষমতাবান যে ব্যক্তিটা রয়েছে, যে ব্যবসায়ী রয়েছে, বা এই অদৃশ্য কারসাজিতে যারা যুক্ত রয়েছে, এদেরকে চিহ্নিত করুন এবং আইনের কঠোর প্রয়োগ করুন। এখন আর ধমক দিয়ে
পিঠ থাপড়ায় আসলে কোনো ধরনের ব্যবস্থা করা যাবে না। ওই 200, 500, 700 টাকা জরিমানা দিয়ে আসলে এই সমস্ত এই অদৃশ্য ক্ষমতাধর ব্যক্তিদেরকে নিবৃত করা যাবে না। এদের আইনের যে সর্বোচ্চ স্তর রয়েছে, এদের সেই জায়গাতে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যদের মধ্যে রিফ্লেকশন হয়। আমরা কি দেখি 300-500 টাকা জরিমানা করে, পরের দিন গেলে ওই দোকানদার বা তার পাশের দোকানি সেই আসলে বাড়তি দামে বিক্রি করে। সেই জায়গাটাকে নির্মূল করবার জন্য আসলে এক ধরনের সমন্বিত পদক্ষেপ দরকার। সেই পদক্ষেপটা আমরা চাই যে খুব দ্রুততার সাথে নিতে হবে, এবং এই যে বিপণন ব্যবস্থার যে ত্রুটি, সেই ত্রুটিটা সরিয়ে দিতে হবে। মধ্যস্বত্বভোগীদের স্মরণ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন এবং সাধারণের কাছে সেই স্বস্তিটা দেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেখানেও কিন্তু এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা দেওয়া আছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছিলাম যে অনানুষ্ঠানিক প্রথম যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেই প্রসঙ্গটাই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এনবিআর এর কাছে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয় বলতেছে যে এনবিআর তো কথাটা রাখছে না। আবার এক ধরনের হয়তো মুদ্রানীতি তৈরি হচ্ছে, রাজস্ব নীতির কাঠামোটা একরকম আর কি। এই যে আসলে সমন্বয়হীনতার জায়গাতে যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু আসলে একের পর এক নিয়ে যাচ্ছে। আমার আপনার মতো সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, এবং যাদের আয় আসলে প্রতিদিন প্রতিক্ষণ বারবার কোনো সুযোগ নাই, যাদের সেই মানুষগুলো কিন্তু আসলে প্রতিদিন আসলে এই দ্রব্যমূল্যর বাড়তি চাপে আসলে নিগৃহীত হচ্ছে। সেই জায়গার থেকে আসলে মুক্তির দরজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের। জি, অসংখ্য ধন্যবাদ। এ বি এম মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই, একদম শেষ কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে এই যে সমন্বয়হীনতার লাগাম কিন্তু টানা যাচ্ছে না, একদিকে ভোক্তা, একদিকে চাষি, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, তবু ভাই কিন্তু চমৎকারভাবে বলেছে। একটা যারা রাষ্ট্র পরিচালনা করে, বিশেষ করে যারা ক্ষমতাসীন দল থাকে, তাদের দায়িত্ব কি? জনগণকে স্বস্তি দেওয়া। আপনি সাম্প্রতিককালে যদি দেখেন পত্রিকাগুলি, যে মুদ্রাস্ফীতি তো বাংলাদেশে আছে, এটা অস্বীকার করার পর সরকার বলে কোথাও 9.75, কোথাও বলে 9.65, এইভাবে। কিন্তু আপনি এর মধ্যে সিপিডির যদি একটা দেখেন, যে খাদ্যর কেনার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি প্রায় 15%, 15% খাদ্যের ক্ষেত্রেই। তো সামগ্রিক ক্ষেত্রে এর লাগাম টেনে দেওয়ার দায়িত্ব কার? সরকারের। তাহলে এগুলি কিন্তু সরকারের ব্যয় প্রতিষ্ঠান আছে। তো ওই বলেছে টিসিবির রোলটা কি? এই যেখানে এই যে একচেটিয়া মুনাফা যেখানে করে, সেখানে তারা ব্যবস্থা গ্রহণ করা, তার বাজার তদারকি করা, বাজার নিয়ন্ত্রণ করা, বাজার ব্যবস্থাপনা করা, সেখান থেকে টিসিবির কি কোনো ভূমিকা আছে? অথবা ভোক্তা অধিকার পরিষদ আমরা হয়তো মাঝে মাঝে দেখি কোথাও, তারপর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়, তাদের কোনো ভূমিকা নাই। অর্থাৎ যারা এই সিন্ডিকেশন করে, আপনি দেখেন যে কথা তো বই বলেছে, এই সরকার এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বলেছে, তাদের যে 12টা ইশতেহার প্রকাশ করেছে, 1 নম্বর হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনা, পেরেছে? অথচ আমি একেবারে তারিখ দিয়ে বলতে পারবো, তারা 11 তারিখ সরকার গঠন করেছে, 13 তারিখ চালের মূল্য কেজিতে 5 টাকা পেরেছে নিয়ন্ত্রণ করতে। অথচ এই খাদ্য যদি বলে যে নতুন মন্ত্রী এসেছে, উনি তো একটু নিয়ন্ত্রণ করতে সময় লাগে, অথচ এই খাদ্যমন্ত্রী কিন্তু গত টার্ম ছিল। সুতরাং তো তার তো একটা প্ল্যানিং আছে, তার তো একটা ব্যবস্থাপনা আছে, তার তো একটা অথরিটি আছে। তাহলে তার রোলটা কি? হোয়াট ইজ দ্য রোল একটাই, উনি চাল ব্যবসায়ী, ওনার ব্যবসাটা উনি বোঝে, আর যার মাসুলটা দিচ্ছে ভোক্তা মানে জনগণ, আমরা। তো এই সকল জায়গায় যদি সরকার না করে। তারপর আরেকটা জিনিস দেখেন আপনি, আপনি যদি ব্যাংকে টাকা রাখি, কত ইন্টারেস্ট দেয়? তো ভাই 7%, 8%। আপনি সাম্প্রতিককালে একটা জিনিস দেখেছেন? অথচ গভর্নমেন্টের কাছ থেকে কোনো ন্যূনতম কোনো রিয়াকশন নাই, বা কোনো, যে একটা প্রতিষ্ঠান প্রকাশ্যের পত্রিকায় দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে যে আমার এখানে বন্ডে টাকা রাখলে আমি 15% ইন্টারেস্ট দেবো। হাউ ক্যান পসিবল? তো ভাই এটা কীভাবে সম্ভব? তাইলে মানুষের টাকাটা কি আপনি কালেক্ট করার একটা বন্দী? তো সামগ্রিকভাবে একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে এর মাসুল তো আমরা দেবই। আরেকটি ব্যাপার আপনি দেখবেন, সরকার কি দলমাল নির্বিশেষে ব্যবস্থা রাখবে? তা আজকে বাংলাদেশে কিন্তু এই যে ডলার সংকটের দোহাই দিয়ে আজকে সরকার সমর্থক ছাড়া কেউ এলসি খুলতে পারে না, তাহলে আপনি বাজার নিয়ন্ত্রণ করবেন কিভাবে? অর্থাৎ একটা সিন্ডিকেশনকে আপনি সুবিধা দিচ্ছেন, তার সমর্থকদেরকে আপনি সুবিধা দিচ্ছেন, যার মাসুলটা কিন্তু আমরা দিচ্ছি। সঙ্গে এই সকল জায়গায় যদি সরকার অ্যাড্রেস না করে, ব্যবস্থা গ্রহণ না করে, আমি তবু ভাই আপনি যত চিৎকার করবো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই যে আপনি বলছেন আমরা তো একেবারে এর মধ্যে পত্রিকা দেখেছিলাম, যুগান্তর একেবারে ডাটা সহ দেখিয়েছে যে একটা ট্রাক যশোর থেকে ঢাকা কারওয়ান বাজার আসতে প্রায় 2200 টাকার অধিক তাকে পথে পথে চাঁদা দিতে হয়। তারপর ওখানে আবার কারওয়ান বাজার আসলে এখানে আবার আলাদা সিন্ডিকেশন আছে, এখানে তাদের দর ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। এই যে বিভিন্ন স্তরে যে মধ্যস্বত্বভোগীরা, এদেরকে তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের।
সরকার তো সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। কিছুদিন আগে আপনি দেখবেন যে এই যে সায়দাবাদ বাস টার্মিনাল, এক জায়গা থেকে বছরে পত্রিকা নিউজ করেছে যে 10,000 কোটি টাকা ওখান থেকে শুধু চাঁদা ওঠে। কারা এই চাঁদা নেয়? তো এর একটা এফেক্ট কি পণ্যের উপর, নাগরিকদের উপর, ভোক্তার উপর পড়ে না? তা সামগ্রিক ক্ষেত্রে যদি সরকার সুশাসন নিশ্চিত না করে তাইলে এই সকল কথা আমরা বলেই যাব, বাস্তবে কোনো কাজ হবে না। জি, আমরা আবারও, আমাদের হাতে এখনো সময় আছে, সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে আসলে স্থায়ী সমাধান কোনো উপায় আপনি দেখেন কিনা? আমরা কিন্তু সবাই স্বীকার করি দল মত নির্বিশেষে যে বাংলাদেশের পণ্যের যে বিপণন ব্যবস্থা এটা হচ্ছে ত্রুটিযুক্ত আর কি। আমি যে শুরুতে বললাম, যিনি উৎপাদন করছেন তিনিও ন্যায্য মূল্য পাচ্ছেন না, তিনিও অসন্তুষ্ট, আর এন্ড ইউজার হিসেবে ক্রেতা আমি, ভোক্তা আমিও তো চরম অসন্তুষ্ট আর কি। তাহলে এই মধ্যস্বত্বভোগী হয়তো সবগুলো কমানো সম্ভব না, কিন্তু হাত বদলের প্রক্রিয়াতে যারা রয়েছে, যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কতটুকু কমিয়ে আনা যায় এবং তাদের ম্যাক্সিমাম প্রফিটের জায়গাটা কতটুকু হতে পারে সেইটা আসলে এনশিওর করতে হবে। যেমন নানাভাবে তো বলা যায়, যেমন ধরেন রোগ তো আমরা সবাই জানি আর কি, যে এখানে পণ্য পরিবহনের ভাড়া হঠাৎ বাড়ে হঠাৎ কমে, চাঁদাবাজির পরিমাণের জায়গাটা থাকে, এবং এই জায়গাগুলোকে এনশিওর করবার একটা ক্ষেত্র হবে। সহজ করে যদি একটা উদাহরণ জানি, যে আমরা সবাই জানি যে মোহাম্মদপুরে একটা কৃষি মার্কেট আছে। তো আপনার কি মনে হয় যে এই সাভার বলেন অথবা রাঙ্গামাটি থেকে বলেন বা সিরাজগঞ্জ থেকে একজন কৃষক এসে কি সেই বাজারে পণ্য বিক্রি করতে পারবে? বাজার ব্যবস্থাটা তো ওইভাবে তৈরি হয় না। অর্থাৎ কৃষক তার বিপণন, তার পণ্য ন্যায্য পণ্যটা কোথায় বিক্রি করতে পারবে সেই ব্যবস্থা কিন্তু আমরা তৈরি করতে পারি নাই। সমবায় ভিত্তিক যে বাজারগুলো তৈরি করা হয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়, এখনও যে সমবায় ভিত্তিক যে বাজার ব্যবস্থাপনাগুলোকে তৈরি করা হয়েছিল, সেগুলো কি আসলে প্রকৃত সমবায়ীদের কাছে আছে বা প্রকৃত কৃষকরা যে কি সেখানে বিক্রি করতে পারছে, নাকি সেখানেও আসলে ওই বাজারের দোকানি অথবা ওই বাজারের ক্রেতা বিক্রেতার জায়গাগুলোরও আসলে এক ধরনের সেই সুফলের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে না। টিসিবির কথা যেমন বলা হচ্ছে যে টিসিবির কার্ডধারীরা পাবে, সেই টিসিবির কার্ড নিয়েও কিন্তু আমরা নানা জায়গায় গণমাধ্যমে দেখছি যে সেই কার্ডেরও কিছু অপব্যবহার হচ্ছে, অর্থাৎ প্রকৃত সেবাদারীরা পাচ্ছে না। যেমন এই ঢাকাতে যদি আপনি চিন্তা করেন, অন্তত পক্ষে 1000 ট্রাকে যদি পণ্য বিক্রি হয়ে যায়, তারপরেও দেখবেন যে এটা বিক্রি হতে নিমেষেই শেষ হয়ে যাবে। আমরা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি যে টিসিবির পণ্য 11টার সময় বিক্রি করবে, আপনার তো 7টা-8টার সময় গেলে সস্তারে যায় দেখবেন যে একটা লম্বা লাইন। আর শেষ কথা কি বলবো, এই যে শেষ কথাটা হচ্ছে যে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা যেহেতু ত্রুটি যুক্ত আর কি, এটাকে ত্রুটিমুক্ত করা, মধ্যস্বত্বভোগীদের যে আসলে মুনাফা লুটে নেওয়ার যে প্রবণতা, সেই জায়গায় আইনের খুব কঠোরতম প্রয়োগ করা, এবং পণ্য বিপণনের ব্যবস্থায় সমবায়ীকে আরও কত বেশি সক্রিয় করা যায়, যেখানে মধ্যস্বত্বভোগীদের আসলে অস্তিত্ব প্রায় বিলীন থাকে, সেটি আসলে করতে হবে। আর কথা হচ্ছে যে টোটকা চিকিৎসা দিয়ে হবে না, এটার জন্য একটি আসলে বড় ধরনের সংস্কার তৎপরতা থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ জনাব সাজ্জাদ আলম খান তপু এবং এভি মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।